শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি এস.এম.জেড ইমরান হাসান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতি বিভাগের একটি কোর্স, যার নাম স্ট্যাটিস্টিক্স ফর ইকোনমিক্স, বাংলায় বলে অর্থনীতির জন্য পরিসংখ্যান বিষয়ের সম্ভাবনা অধ্যায় নিয়ে কথা বলবো। যদিও এর আগে আমি 4টি লেকচার দিয়েছি সম্ভাবনার উপর, আমরা আরও কিছু লেকচার এর উপর দেব। আজকে সম্ভাবনা অধ্যায় আমার দেওয়া 5ম লেকচার আমি শুরু করব। আজকে যে জিনিসটি আমরা উপস্থাপন করব সেটি হচ্ছে সম্ভাবনার বলজনিত সমস্যা। সম্ভাবনার বলজনিত সমস্যা। আসলে সম্ভাবনা অধ্যায়টি অনেক ব্যাপক, একটি বৃহৎ একটি অধ্যায় এবং এটার তাৎপর্য অনেক ব্যাপক। এই জন্য এটাকে খুব কম ক্লাসের ভিতরে সীমাবদ্ধ করা সম্ভব নয়। আমি সরাসরি আর কথা না বাড়িয়ে আমি আমার আজকের আলোচনায় ফিরে যাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা। আমি থার্ড ইয়ার, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা পড়াশোনার প্রতি মনোযোগী হও। আমার সঙ্গে আমি যে ভিডিও লেকচারগুলো দিচ্ছি, আমার কেন জানি মনে হচ্ছে তোমরা এগুলো অনেকেই দেখছো না। তো তোমাদের কাছে অনুরোধ, বা তোমাদের কাছে যাই বলো, তোমরা এগুলো মনোযোগ দিয়ে দেখবে। কারণ করোনাকালীন সময় যে দুর্যোগ যাচ্ছে, দুর্যোগের পরই যে কোনো দিন কিন্তু তোমাদের পরীক্ষার ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো হেলাফেলা করো না, বাসায় থাকো, সেফ থাকো, পড়াশোনা করো। আমি আর কথা বলবো না, সরাসরি শুরু করি। আচ্ছা, আজকে আমরা শুরুতে যেটি দেখব, বলজনিত সমস্যা দেখার সময় আমার কিছু জিনিস জানা জরুরি। সেই জিনিসগুলো আমি আগে তোমাদের সামনে উপস্থাপন করি। যেমন যদি তোমরা এটা দেখতে পারো, যদি দুইটি জিনিস দৈবভাবে, এটা হচ্ছে বলের অঙ্ক যাওয়ার আগে আমরা এই জিনিসগুলো জানতে হবে। যদি দুইটি জিনিস দৈবভাবে 10টি জিনিস থেকে নেওয়া হয়, তবে যত উপায়ে নেওয়া যাবে তা হচ্ছে 10C2। 10C2, 10 কম্বিনেশন 2। এটার ভ্যালু কিভাবে বের করে দেখো। 10C2 না, দেখো নিচে যেটা থাকে 2 ইন্টু 1, উপরে কি আছে 10, তাই না? 10 ইন্টু 10 মাইনাস 1, নিচে যেটা থাকবে সেটা থেকে আমরা এক কম এখানে মাইনাস করব, গুণ করব। 10 ইন্টু 10 মাইনাস 1 ইকুয়াল টু 10 ইন্টু 9, 2 ইকুয়াল টু 45। এখন একই জিনিস যদি আমি বলি, যদি 2 এর জায়গায় ধরো 3টি জিনিস দৈবভাবে 10টি জিনিস থেকে না হয়, তবে যত উপায় নেওয়া যাবে সেটা কি হবে বলো তো দেখি। তোমাদের বুদ্ধি আছে? বলো তো কি হবে এটা। দেখো এখানে 3 হবে না, তখন 3। তাহলে এখন দেখো 10 মাইনাস 1, 3 না, তুমি 2 পর্যন্ত যাও। 10 মাইনাস 2, এখানে তাহলে কি হবে 3 ইন্টু 2 ইন্টু 1, 10 গুণন 9 গুণন 8, 6, যা আসবে তা কাটাকাটি করবে। এবার আমাকে তোমরা বলো দেখি, এখন যদি আমি এখানে তোমার হচ্ছে 4 দিই, তখন কি হবে? যদি 4টি জিনিস দৈবভাবে 10টি জিনিস থেকে না হয়, তবে যত উপায়ে নেওয়া যাবে, এখানে হবে 4। তাহলে এখানে কি হবে? এখানে একটা 4 আসবে, এখানে আর কি হবে 10 মাইনাস 3, যা আসবে তাই। আমার মনে হয় বিষয়টা তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। মানে যখন আমরা এখানে কোনো একটা জিনিস লিখবো, 10C4 বা যাই লিখি, ফার্স্টে নিচের যে জিনিসটা হবে সেখান থেকে 1 পর্যন্ত গুণ আকারে নিচে বসবে। আর উপরে যেটা হবে, এখানে 4 আছে না, তাহলে 10 ইন্টু 10 মাইনাস 1, 10 ইন্টু 10 মাইনাস 2 ইন্টু 10 মাইনাস 3। যদি 5 থাকতো তখন কি হতো? আরেকটা 10 মাইনাস 4 আমরা এটার সঙ্গে গুণ করতাম। এটা হচ্ছে সিম্পল একটা টেকনিক। এখন আমরা পরবর্তী, এখন কিন্তু আমরা অঙ্কে যাই নাই। অঙ্কে যাওয়ার আগে আমাদেরকে কিছু জানতে হবে। এই জিনিসগুলো না জেনে আমি অঙ্কে ঢুকতে পারবো না। আচ্ছা, আমি বুঝলাম। এখন আমরা দেখবো হচ্ছে এখানে মাথায় রাখতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে পুনঃস্থাপন সহকারে এবং পুনঃস্থাপন ছাড়া।
বলজনিত অঙ্কের সবচেয়ে প্রধান একটি বিষয় সেটা হচ্ছে, মনে করো একটা বাক্সে বল আছে, যে বলটা তুমি নিলা সেটা নেওয়ার পরে যদি তুমি এটা আবার যদি না রাখো সেটাকে আমরা বলবো পুনঃস্থাপন ছাড়া। আর যে বলটা তুমি নিলা সেটা যদি আবার ওখানে রেখে দাও তাহলে আমরা বলবো এটাকে পুনঃস্থাপন সহকারে। দৈবভাবে যখন আমরা কোনো জিনিস নেই, নেওয়ার পরে সেই জিনিসটি যদি আমরা রেখে দিই এটাকে আমরা বলবো হচ্ছে পুনঃস্থাপন সহকারে বা উইথ রিপ্লেসমেন্ট। আর দৈবভাবে যদি আমরা কোনো বল নেই এবং সেটা যদি আমরা ওই বাক্সে না রাখি সেটা হবে উইদাউট রিপ্লেসমেন্ট বা পুনঃস্থাপন ছাড়া। এখন আমি জিনিসটা একটু বোঝাই। যদি এভাবে লিখি যে যদি তিনটি বল দৈবভাবে 10টি বল থেকে পুনঃস্থাপন ছাড়া বা উইদাউট রিপ্লেসমেন্ট নেওয়া হলো, তবে যত উপায়ে নেওয়া যায়। বলতো কিভাবে নেওয়া যাবে? দেখো, পুনঃস্থাপন ছাড়া তার মানে হচ্ছে যেই বলটা তুমি তিনটা বল নিতে বলছি এখানে, যদি তিনটি বল দৈবভাবে 10টি বল থেকে পুনঃস্থাপন ছাড়া বা উইদাউট রিপ্লেসমেন্ট নেওয়া হয় তবে কত উপায়ে আমরা এটা নিতে পারি সেটা আমাদের জানতে হবে। তো যেহেতু এটা আমি বললাম এটা কম্বিনেশনের অঙ্ক এগুলা, তো সেখানে তোমাকে যেটা করতে হবে এখানে মনোযোগ দিয়ে দেখো। 10 তিনটা বল না, তিনটা বল 10C, দেখি তোমাদের বুদ্ধি আছে কিনা। আচ্ছা আমি সহজ করে দিব, একটু কি জটিল করবো? আচ্ছা না, জটিল না করি, সহজ করি, কোনো মেধা দেখানোর দরকার নাই, আমি জাস্ট নর্মাল করে দিচ্ছি। 10C1। এখন দেখো তুমি একটা বল নিছো, পরবর্তীতে সে বলটা তুমি রাখো না যেহেতু উইদাউট রিপ্লেসমেন্ট, তারপরে একটা বল কমে যাবে। 9C1 ইন্টু 8C1। এটা কখন হবে? যখন হবে পুনঃস্থাপন ছাড়া। বল যেটা নিবা সেটা যদি আর না রাখো, দেখো প্রত্যেকবার প্রথম যখন নিয়েছে তখন 10টা বল ছিল, পরবর্তীতে যখন বল নিতে গেছে তখন একটা বল অলরেডি কমে গেছে, তারপরে আবার যখন নিতে গেছে তখন একটা বল কমে গেছে। তার মানে পুনঃস্থাপন ছাড়া যদি নাও তাহলে একটা করে কমতে থাকবে। তো এখানে 10C1 আমরা মাথায় রাখবা, কোনো কিছুর কম্বিনেশন যদি 1 থাকে এখানে তখন মান হয়ে যায় তোমার এই সংখ্যাটা শুধু 10 ইন্টু 9 ইন্টু 8, 10 নং 90, 8 নং 72, 720। এখন মনোযোগ দিয়ে দেখো, আমি লিখছি যদি তিনটি বল দৈবভাবে 10টি বল থেকে পুনঃস্থাপন ছাড়া নেওয়া হয় তবে কত উপায়ে নেওয়া যায়। 10C1 ইন্টু 9C1 ইন্টু 8C1। তোমরা যখন অঙ্ক করবা তোমাদেরকে দেখতে হবে যে অঙ্কটা কি পুনঃস্থাপন ছাড়া না পুনঃস্থাপন সহ নাকি কিছুই বলা নেই। আমরা যখন অঙ্ক করবো তখন বিষয়গুলো আরো পরিষ্কার হবে। আপাতত দেখো। আচ্ছা এখন এই অঙ্কেই আমরা যদি এটা না দিই, আমরা যদি এটা দেই, পুনঃস্থাপন ছাড়া না দিয়ে পুনঃস্থাপন সহ দিই, তখন কি আর এটা হবে? নো। তখন যেটা হবে 10C1 ইন্টু 10C1। কেন? কারণ যেই বলটা তুমি নিতেছো সেটা আবার ওখানে রেখে দিচ্ছ, মানে পুনঃস্থাপন সহ। একটা বল নিছো ওইটা আবার রাখছো, তারপর আরেকটা বল নিছো, তারপর ওইটাও আবার রাখছো, তারপর আরেকটা বল নিছো সেটা আবার রেখে দিছো। যতবারই তুমি বল নিছো আবার যে বলটা নিতো সেটা যদি তুমি আবার রেখে দাও সেটাকে আমরা বলবো পুনঃস্থাপন সহকারে। তো এই ক্ষেত্রে যেটা হবে তোমার, এই ক্ষেত্রে এটা বেশি আসবে, 10 গুণন 10 গুণন 10 মানে হচ্ছে 1000। এই বেসিক হচ্ছে এই অধ্যায় এটাই। এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো, ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে এনসিআর এর মান বের করবো বা কম্বিনেশনের ভ্যালু বের করবো, একবার দেখে নাও। কি কঠিন মনে হচ্ছে? না, কঠিন না, একদম সহজ, একদম পানির মতো সহজ এটা বিষয়টা। আর আমার শিক্ষার্থীরা যে মেধাবী এটা আমি জানি। এখন আমি বুঝলাম, এখন আমরা দেখবো হচ্ছে তোমার কিভাবে ক্যালকুলেটর ছাড়া এনসিআর এর মান নির্ণয়। মনোযোগ দিয়ে দেখো, 20C0 ধরো কোনো কিছুর
সি এর নিচে যদি 0 থাকে তার মানে বুঝবে এটা মানটা আসবে 0। এরপরে 20C1 তার মানে কত আসবে 1 আছে, তার মানে এই যে মানটা আছে সেটাই থাকবে 20। এবার 20C2 দেখো 2 আছে না নিচে, তার মানে হচ্ছে 2 × 1 নিচে বসাইলা, উপরে 20 আছে লিখলা 20। এবার 2 যেহেতু আছে 20 - 1 শেষ। এরপরে 20C3 কত হবে তোমরা বলো, 3 আছে না নিচে, 3 × 2 × 1, তাহলে এই পাশে কত হবে 20 × 20 - 1 × 20 - 2। এবার যদি বলি 20C4 তাহলে কি হবে 20 × 20 - 1 20 - 2 × 20 - 3, আর নিচে 4 আছে 4 × 3 × 2 × 1। আমার মনে হয় বিষয়টা তোমরা ধরতে পারছো। দেখো এখানে 0 থাকলে তো 0 জানছো, 1 থাকলে যে সংখ্যাটা সেটা বসাইছে। যখন 2 ছিল যা থাকবে নিচে সেটা দিয়ে শুরু করবা 2 × 1, 3 ছিল 3 × 2 × 1, 4 ছিল 4 × 3 × 2 × 1। নিচের জিনিসটা তোমরা পরিষ্কার, উপরের জিনিসটা খেয়াল করো 22 ছিল এখানে 20 - 1, এই 2 পর্যন্ত আসবে না, 1 কম আসবে। 3 ছিল এখানে লাস্টে 2 পর্যন্ত আসবে, 4 ছিল এখানে লাস্টে 3 পর্যন্ত তোমরা মাল্টিপ্লাই করতে থাকবা। এই এখন যদি বলি 20C5 কেমন হবে বলো তো দেখি 20C5 সেম জিনিস 20 20 - 1 20 - 2 20 - 3 20 - 4, আর নিচে 5 × 4 × 3 × 2 × 1। একদম সহজ। আমার মনে হয় বিষয়টা তোমরা এখন পরিষ্কার। আচ্ছা এখন আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে এনসিআর এর মান বের করতে পারবো আমরা তো বিষয়টা দেখলাম। এখন আমরা একটা ছোট্ট অঙ্ক করব, এটা একবার দেখে নাও। ঠিক আছে, ওকে। ধরো তোমার হচ্ছে তোমাদের বই, আচ্ছা বই পরে দেখি, বই না দেখে আমি একটু অন্য উদাহরণে দেখি। ধরো হচ্ছে 4টা লাল বল আছে, 6টা তোমার হচ্ছে কালো বল দিই, 3টা হলুদ বল একটা পাত্রে আছে। ঠিক আছে, মানে 4R মানে 4টা লাল, 6B মানে 6 ব্ল্যাক, 6টা কালো, 3Y মানে 3টা হলুদ বল একটা পাত্রে আছে। এখন তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছে যে তাহলে বল সংখ্যা কত বলতো, পাত্রে বল আছে সমান হচ্ছে 13টি, 6 4 10 10 3 13টি। প্রথম প্রশ্ন হচ্ছে তোমার যদি বলা হয় যে তুমি 2টা বল তুমি নিছো, ধরো প্রথম প্রশ্ন হচ্ছে যদি 2টি বল নেওয়া হয়, 1 2টি বলই লাল, 2টি বলই লাল হওয়ার সম্ভাবনা কিভাবে বের করবো বলো তো, 2টি বলই লাল হওয়ার সম্ভাবনা। দেখো তার মানে হচ্ছে probability of 2R equal to, এখানে তোমার বল আছে কয়টা 4 6 10 3 13টা না, তাইলে নিচে কি বসবে, নিচে বসবে হচ্ছে যত উপায়ে 13টা বল থেকে তুমি 2টা বল নিছো, কত উপায়ে নেওয়া যায় 13C2। উপরে কি হবে, এখানে লাল বল আছে কয়টা 4টা না, তাহলে 4C কয়টা বল নিছো 2টা লাল 2, যা আসবে তাই আমাদের উত্তর। আমরা যদি এটা ভাঙি তাহলে কি হয় দেখো, ফার্স্টে তো তোমার নিচেটা লিখি 2 × 1, আর উপর হচ্ছে 4 × 4 - 1 4 - 2, আর 2ই তো আছে, আর তো নাই, তাহলে দরকার নেই 4 × 4 - 1 আর 13C2, তাহলে 2 × 1 13 × 13 - 1, তাহলে 4 × 3 2 13 × 12 2 6 2 6 বাই তোমার হচ্ছে কত আসছে এখানে আমার 6 বাই 13 × 6 6 13 78, যা আসবে তাই হচ্ছে আমার উত্তর। এই এখন কঠিন মনে হচ্ছে নাকি বিষয়, একদম সহজ না। প্রশ্ন দিলাম হচ্ছে তোমার একটা পাত্রে 13টা বল আছে, 13টা বলের মধ্যে তোমার হচ্ছে 4টা লাল 6টা কালো এবং 3টা হচ্ছে তোমার হলুদ বল আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যদি দৈবভাবে 2টি বল নেওয়া হয়, তো প্রথম ছিল 2টি বলই লাল হওয়ার সম্ভাবনা কতটুকু। দেখো এখানে লাল বল আছে কয়টা, টোটাল 4টা না, 4R 4টা লাল, আর এখানে টোটাল বল সংখ্যা 13, তাহলে 13C2 এটা হচ্ছে কত উপায়ে 2টা বল নেওয়া যায় সেটা আমরা বের করলাম। এটাকে যদি এটাকে দিয়ে ভাগ করি 4C2, 4 কেন, লাল বল 4টা আছে আর 2টা বলই লাল হইতে হবে, এই জন্য 4C2। এই এখন যদি আমি বলি
দুই যদি বলি তোমার হচ্ছে যদি বলা হয় যে পুনঃস্থাপন ছাড়া দুটি বল লালার সম্ভাবনা কতটুকু? ধরো বললাম আর কি, তখন কিভাবে বের করবো বলো তো দেখি। পুনঃস্থাপন ছাড়া কিন্তু সহ না, কিন্তু এটা কি ছাড়া, তার মানে নিচের বলটা কমবে। তাহলে দেখো 13C1 ইন্টু 12C1 কেন বলো তো কমছে? কারণ যেটা একবার নিয়ে নিয়েছো সেটা আর এখানে রাখো না। আর উপরে কি হবে তখন বলো তো? উপরে হচ্ছে 4C1 ইন্টু 3C1। দেখি তোমাদের বুদ্ধি আছে কিনা। কেন এখানে 4C1 আর 3C1 হয়েছে বলো তো? কারণ নিচে দেখো পুনঃস্থাপন ছাড়া আমরা নিচ্ছি, তো বল শুরুতে ছিল 13টা, তুমি যখন একটা লাল বল নিয়ে নিছো তখন কি লাল বল কি আর থাকবে ওখানে? একটা কমে যাবে না? এই জন্য 12 হয়েছে। ঠিক একই কারণে 4C1 ইন্টু 3, একটা নিয়ে নিলে লাল বল আর একটা কি থাকবে এখানে? একটা কমে যাবে না? তাহলে 3C1। তার মানে এখান থেকে যেটা আসবে এটা হচ্ছে আমার পুনঃস্থাপন ছাড়া অঙ্কের উত্তর। আচ্ছা, এবার একই জিনিস যদি আমি বলি পুনঃস্থাপন সহকারে, দেখি তোমাদের বুদ্ধি আছে কিনা। সেম জিনিস 2r সমান কি হবে বলো তো দেখি। এটা কিন্তু সহ, তখন কি হবে দেখো 4C1 ইন্টু 4C1, যেহেতু এটা রেখে দিছো, আবার 13C1 ইন্টু 13C1। মনোযোগ দিয়ে দেখো, আমার মনে হয় বিষয়টা তোমরা একটু দেখলে বুঝতে পারবে। একটু দেখো মনোযোগ দিয়ে, 1 মিনিট তাকায় থাকো আসলে আমি কি করছি। দেখছো, আমি লিখলাম যে প্রথমে লিখলাম দুটি বল লাল হওয়ার সম্ভাবনা, তো 4C2 ডিভাইডেড বাই 13C2। পরবর্তীতে একই জিনিস লিখলাম হচ্ছে তোমার পুনঃস্থাপন ছাড়া, আবার লিখলাম হচ্ছে পুনঃস্থাপন সহকারে। বিষয়টা খেয়াল করছো তোমরা? পুনঃস্থাপন ছাড়া যখন বলছি তখন দেখো আমি কি করছি, একটা বল উপরেও কমছে নিচেও কমছে। কিন্তু যখন আমি পুনঃস্থাপন সহকারে বলছি তখন দেখো 4C1 ইন্টু 4C1 ডিভাইডেড বাই 13C1 ইন্টু 13C1। সো কোনো বলে কিন্তু কমে নেই, যেহেতু আমি পুনঃস্থাপন সহকারে বলছি, কারণ যে বলটা তুমি নিছো সেটা তুমি আবার রেখে দিছো। আমরা এই যে প্রাইমারি এতক্ষণ ধরে যে কথাবার্তা বললাম, এটা বলছি হচ্ছে আমরা অঙ্কে যাওয়ার আগে এই জিনিসগুলো না জানলে আমরা অঙ্কে যেতে পারবো না। এখন আমি তোমার হচ্ছে একটা ফাউন্ডেশন তোমাদেরকে দিতে পারছি, এখন আমি অঙ্কে যাব। ইনশাল্লাহ তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা, তোমরা অনেক কিছু শিখতে পারবে। আমি মুসলাম, একদম সহজ, জাস্ট তোমরা অঙ্কটা ঠিক মতো দেখবা, প্রশ্নটা বুঝতে হবে। সম্ভাবনার অঙ্কগুলো সহজ যদি তুমি বুঝতে পারো, আবার অঙ্কগুলো কঠিন যদি তুমি বুঝতে না পারো, এবং আন্দাজে করলে এই অঙ্কগুলো পারবা না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড each and everything of the question, otherwise you can't answer any question of the probability. Okay, আমি এখন শুরু করতেছি। দেখো, সবচেয়ে সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করি। লিখলাম, ও আচ্ছা, আমি তোমাদেরকে আজকে যা দেখাবো, আমি তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য কিছু প্রশ্ন আমি তোমাদেরকে কম্পিউটারে টাইপ করে দিয়ে দিব, সো তোমরা টেনশন করার কোনো কারণ নেই। দেখো, লিখলাম একটি পাত্রে 4টি লাল ও 6টি কালো বল আছে। মানে একটা পাত্রে 4টা লাল এবং 6টা কালো বল আছে। পাত্র হতে দুইটি বল দৈবভাবে উঠানো হলে বল দুইটি এক কালো, দুই হচ্ছে তোমার একই রঙের, 3 হচ্ছে ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আমার মনে হয় বিষয়টা আরেকবার প্রশ্নটা করি। একটি পাত্রে 4টি লাল 6টি কালো এবং 6টি কালো বল আছে। পাত্র হতে দুটি বল তুমি দৈবভাবে উঠাইছো, তো বল দুইটা কালো অথবা একই রং অথবা ভিন্ন রং হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এটা কিন্তু বেসিক একটা কোয়েশ্চেন। দেখো, আমরা জানি এখানে কয়টা বল আছে বলো তো? বল সংখ্যা 10টি।
2টি বল 10টি বল থেকে 10c2 উপায়ে নেওয়া যায়। 10c2 এর মান আমরা বের করে ফেলি, আলাদাভাবে বের করেই ফেলি। তাহলে তোমার হচ্ছে 10 × 10 - 1 2 × 1 10 × 9 2/5 = 45। এটা আমাদের মাথায় রাখবে, এটা নিচে সবসময় এটাই হবে। ওকে, এখন আমরা তোমার হচ্ছে দুইটা কালো, অতএব প্রবাবিলিটি অফ কালো কালো মনে করো তোমার হচ্ছে 2টি বল কালো। বলো তো এখানে কালো বল সংখ্যা কয়টা? 6টা। তার মানে হচ্ছে 6c2। আর মোট বল সংখ্যা কত? 10c2। 6c2 এর মান আমরা জানি না, এটা ক্যালকুলেটর দিয়ে যদি করে দেখো, এই যে ক্যালকুলেটর তোমাদের সামনে দেখাই আমি। ক্যালকুলেটর তোমরা দেখতে পাচ্ছ? এই হচ্ছে ক্যালকুলেটর। ক্যালকুলেটর দেখ আমি কোন বাটনটা প্রেস করি। অন দিলাম, অন দেওয়ার পরে হচ্ছে ধরো 10 সি, শিফট ভাগ চিহ্ন দিলে সি, এবার 2 সমান সমান দাও 45। ঠিক আছে, এবার দেখো আরেকবার 6c2 আসছে তাই না? 6, এটা কাটি, পাশেটা দিলাম 6, কত আসছে? 15। দেখছো তোমরা? তার মানে আমরা কীভাবে বের করলাম দেখছো? ওকে, এখন আমরা লিখি। উপরে আসলো 15, নিচে আসছে 45, সো 1/3। দ্যাটস আওয়ার ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার। শেষ। এটা তুমি পার্সেন্টেজ করে দিবা, যত আসবে তত 0 পয়েন্ট সামথিং আসবে, 0 পয়েন্ট যা আসে তাই, এভাবে রাখলে হবে, অসুবিধা নেই। এবার 2 নাম্বারটা দেখো, একই রঙের, তার মানে হচ্ছে দুইটা বল হয় লাল নয় কালো। তাহলে একইভাবে করো, পি 2টি বল একই রঙের, তাই তো? ভাষাটা হচ্ছে কিভাবে হবে, ভাষাটা আমরা দেখি। তার মানে হচ্ছে তোমার একই রঙের সম্ভাবনা হচ্ছে এভাবে লেখা যায় যে বলদ্বয় কালো। আচ্ছা, এভাবে না লিখে একটু ভাঙা লিখি, বলদ্বয় একই রঙের, তার মানে কি প্রবাবিলিটি অফ বলদ্বয় কালো প্লাস প্রবাবিলিটি অফ বলদ্বয় লাল। তার মানে যেহেতু 2 কালারের বল আছে, লালও হতে পারে কালো হতে পারে। তাহলে বলো তো কি হবে? লাল বল কয়টা আছে? 4টা, 4c2, আর নিচে হচ্ছে 10c2। উপরে কি আছে? কালো বল 6c2 10c2। মান যে আসবে তা আমাদের হচ্ছে উত্তর। ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পারছো। লিখছি হচ্ছে বল দ্বয় একই রঙের, তার মানে হচ্ছে যেহেতু 2 কালারের বল আছে, বল দুইটাই লাল হতে পারে কালো হতে পারে, আবার বল দুইটাই লাল হতে পারে। এজন্য দুজনের প্রবাবিলিটি একসাথে আমরা যোগ করে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এবার আমরা 3 নাম্বার প্রশ্নের উত্তর লিখব। দেখো একদম সহজ, লিখছে বলদ্বয় ভিন্ন রঙের। এটা মাথায় রাখবা, ভিন্ন রঙের যখন বলবে তখন একটা জিনিস মাথায় রাখবা যে নিচের যেটা থাকবে সেটা আলাদা হয় না। ভিন্ন রঙের বললে নিচের জিনিসটা পরিবর্তন ঘটে না। দেখো 3 নাম্বার, প্রবাবিলিটি অফ ভিন্ন রঙের বল, অর্থাৎ সমান সমান দিলাম, কি লিখি দেখো, নিচে 10c2, ভিন্ন রঙ বলছে না, তার মানে হচ্ছে একটা লাল একটা কালো, তার মানে 4c1 × 6c1, যা আসবে তাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, দেখে নাও, আবারও বলতেছি, একই রঙের যখন হবে তখন হচ্ছে ভিন্নভাবে এটা দুইটা যোগ করে দিতে হবে। যখন ভিন্ন রঙের বলবে তখন গুণ হবে আর একটা জিনিস দিয়ে ভাগ হবে। দেখে নাও, আবার দেখো, যখন একই রঙের বলছি তখন লাল বল কালো বলেরটা আলাদা, লাল বলেরটা আলাদা আমরা যোগ করছি। আর যখন ভিন্ন রঙের বলছি তখন আমরা দুইটা গুণ করে একটা টেন্সিটি দিয়ে আমরা ভাগ করছি। এটা একটা সিস্টেম, এটা একটা স্ট্র্যাটেজি। আমার মনে হয় বিষয়টা তোমরা এখন মোটামুটি বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী অঙ্কে যাই। এটা একদম বেসিক একটা অঙ্ক। তোমাদের কি কঠিন মনে হচ্ছে? আমার মনে হয় না, একদম সহজ, আমি বুঝলাম। এখন আমরা আরেকটা অঙ্কে যাই। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটু বইয়ের অঙ্ক যাই। আমাদের বইয়ে তো অনেক অঙ্ক দেওয়া আছে, এতগুলো অঙ্ক তো একসাথে করাটা একটু চ্যালেঞ্জিং হবে। একটু ভিন্ন ধরনের অঙ্ক করি। হ্যাঁ,
যেটা থেকে তোমরা একটু লার্নিং করতে পারবা। তাহলে এটা করি, ঠিক আছে। একটি থলেতে, মনোযোগ দিয়ে দেখো, একটি থলেতে তোমার হচ্ছে 4টি কালো 5টি সাদা, 4টি কালো 5টি সাদা এবং 3টি কালো বল আছে। একটি থলেতে 4টি কালো 5টি সাদা এবং 3টি কালো বল আছে। পাত্র হতে 2টা বল না নিয়ে আমরা একটা কাজ করি, আমরা এবার এটারে 3টা বল করি। তাহলে তোমাদের আসলে বারবার 2টা দিয়ে করতেছি, তো তোমাদের প্রশ্ন হইতে পারে স্যার কেন বারবার 2টা দিয়ে করো, 3টা দিয়ে। আচ্ছা এটা চেঞ্জ করে দিই, আমরা এটা চেঞ্জ করি। আমরা দিই হচ্ছে তোমার 4টি লাল, তারপর হচ্ছে 9টি নীল, 9টি নীল এবং 3টি সাদা, 3টি সাদা বল আছে। একটা থলেতে 4টা লাল, 9টা নীল এবং 3টা সাদা বল আছে। 3টি বল দৈবভাবে ওঠানো হলো। 3টি বল দৈবভাবে ওঠানো হলো। এখন নিম্নলিখিত সম্ভাবনাগুলো বের করো। মনোযোগ দিয়ে প্রশ্ন দেখবা। নিম্নলিখিত সম্ভাবনাগুলো, প্রশ্ন বোঝাও কিন্তু সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় তোমার সম্ভাবনার ক্ষেত্রে, বুঝছো? ওগুলো নির্ণয় করো। প্রশ্ন আমি না লিখলেও পারতাম, কিন্তু প্রশ্ন লেখাটা জরুরি। তোমাদেরকে প্রশ্নগুলো আমাকে একটু বোঝাইতে হবে। এক হচ্ছে তোমার সবগুলো বল লাল, সবগুলো বল লাল। 2 হচ্ছে সবগুলো বল তোমার হচ্ছে সাদা, সবগুলো বল সাদা। 3 হচ্ছে কমপক্ষে একটি সাদা, কমপক্ষে একটি সাদা বল। 4 হচ্ছে উত্তোলনের ক্রমানুসারে লাল, সাদা ও নীল বল। মনোযোগ দিয়ে প্রশ্নের দিকে তাকাও। একটি থলেতে 4টি লাল, 9টি নীল এবং 3টি সাদা বল আছে। 3টি বল দৈবভাবে ওঠানো হলো। নিম্নলিখিত সম্ভাবনাগুলো নির্ণয় করো। তো এখন কি কি সম্ভাবনা নির্ণয় করতে বলছি? সবগুলো বল লাল, সবগুলো বল সাদা, কমপক্ষে একটি সাদা বল, আর উত্তোলনের ক্রমানুসারে লাল, সাদা ও নীল বল ওঠানোর সম্ভাবনা তোমরা নির্ণয় করো। আচ্ছা, মনোযোগ দিয়ে দেখবা, খুব মনোযোগ দাও। দেখো, প্রথমে আমরা নির্ণয় করি পাত্রে বল আছে কয়টা। পাত্রে মোট বল সংখ্যা কত? 4, 9, 13, 13, 3, 16টা। 3টি বল, 16টি বল থেকে 16C3 উপায়ে নেয়া যায়, কি তাই তো? আচ্ছা, এখন দেখো, কোন অঙ্কে, 2টা অঙ্কে দেখছো কোথাও পুনঃস্থাপন সহকারে বা পুনঃস্থাপন ছাড়া কিছু লেখা আছে? নাই। যখন লেখা থাকবে না, খেয়াল করবা কখন আমি কি করি। 16C3, এখন 16C থেকে আমরা ক্যালকুলেটর দিয়ে করি, কত আসে দেখে নিই। 16 শিফট ভাগ চিহ্ন 3 আসছে হচ্ছে 560। তাহলে 16C3 এর মান হচ্ছে 560। ওকে, এবার আমরা অঙ্ক করতে শুরু করি। দেখো, সবগুলো বল লাল, সবগুলো বল সাদা, কমপক্ষে একটা সাদা বল, উত্তোলনের ক্রমানুসারে লাল, সাদা ও নীল বল। 4টা লাল, 9টা নীল, 3টা সাদা বল দেওয়া আছে। দেখো, একেবারে সহজ। প্রবাবিলিটি অফ 3টি বলই লাল। তাহলে কি, নিচে তো তোমরা জানোই 16C3, উপরে হচ্ছে লাল বল কয়টা আছে? 4টা না, তার মানে 4C3
3 শেষ, যা আসবে তাই হচ্ছে আমার প্রথমটা শেষ। 2 নম্বর বলছে সবগুলা বল হচ্ছে তোমার, 3টা বলই হচ্ছে সাদা, 3টা বলই সাদা। তাহলে কি হবে বলো তো, তোমরাই বলো। নিচে 16C3 হবে, উপরে কি হবে? সাদা কয়টা? 3টা না? তার মানে 3C3, যা আসবে তাই শেষ। এবার তোমার পরবর্তী প্রশ্নটা ইম্পর্টেন্ট। পরবর্তীতে বলছে তোমার হচ্ছে কমপক্ষে একটা সাদা। আচ্ছা, কমপক্ষে একটা সাদা মানে কি বলো তো? একটাও সাদা হইতে পারে, দুইটাও সাদা হইতে পারে, তিনটাও সাদা হইতে পারে, কিন্তু কমপক্ষে একটা। কমপক্ষে একটা মানে হচ্ছে মিনিমাম একটা সাদা, কি দুইটাও সাদা হইতে পারে, তিনটাও সাদা হইতে পারে। মাথায় রাখবে। এখন যখন কমপক্ষে বলা থাকবে তখন আমরা কি করি দেখো, প্রবাবিলিটি অফ কমপক্ষে একটি সাদা। মনোযোগ দিয়ে দেখো, কমপক্ষে একটি সাদা আমরা যখন বলি তখন আমাদেরকে একটু একটু ভাঙা লিখতে হবে। কিভাবে ভাঙবো? প্রবাবিলিটি অফ একটি সাদা ও বাকি দুইটি অন্য রঙের, প্লাস প্রবাবিলিটি অফ দুইটি সাদা ও অপরটি অন্য রঙের, প্লাস প্রবাবিলিটি অফ তিনটি সাদা। বুঝছো কিন্তু কি লিখছি দেখো, লিখলাম কমপক্ষে একটি সাদা সমান প্রবাবিলিটি অফ একটি সাদা ও বাকি দুইটি অন্য রঙের, প্লাস প্রবাবিলিটি অফ দুইটি সাদা ও অপরটি অন্য রঙের, প্রবাবিলিটি অফ তিনটি সাদা। তার মানে কিভাবে এটা আমরা দেখাবো দেখো, আমরা যখন এটা প্রকাশ করব তখন আমরা কিভাবে প্রকাশ করব? প্রথম লিখছি হচ্ছে একটা সাদা বাকি দুইটা অন্য রঙের, তাই না? তাহলে সমান সমান নিচে ফার্স্ট হচ্ছে তোমার 16C3, তাই তো? 16C3 এটা কোনো পরিবর্তন ঘটবে না, এটা একইভাবে বারবার থাকবে। তাহলে একটা সাদা, সাদা বল আছে কয়টা? 3টা না? 3C1 ইনটু বাকি দুইটা অন্য রঙের, অন্য রঙের বল আছে কয়টা? 4 আর 9 13, 13C2 প্লাস এবার বলছি কয়টা? দুইটা সাদা 3C2 ইনটু এবার বাকিগুলো থেকে অন্য রঙের কয়টা? একটা, 13C1 আর নিচে 16C3 প্লাস এবার দেখো তিনটেই সাদা, তার মানে হচ্ছে 3C3 ডিভাইডেড বাই 16C3। মনোযোগ দিয়ে দেখো, কি লিখলাম এখানে? একটা সাদা এবং বাকি দুইটা অন্য রঙের। এটা কেন হয়েছে এমন? আমি বলছি কমপক্ষে একটা সাদা, তার মানে হচ্ছে একটাও সাদা হইতে পারে, দুইটাও সাদা হইতে পারে, তিনটাও সাদা হইতে পারে। তো একটা যদি সাদা হয় বাকি দুইটা অন্য রঙের, দুইটা যদি সাদা হয় বাকি একটা অন্য রঙের, আর যদি তিনটা সাদা হয় তাহলে তো তিনটাই সাদা, তখন মেধা লাগবে না। এই হচ্ছে সিস্টেম। এখান থেকে যে মান আসবে আমরা সেটা বসাই দিব এখানে, সেটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, একবার দেখে নাও মনোযোগ দিয়ে। কি করছি ফার্স্টে আমি কি করছি দেখো, 3C1 কেন দিছি? কারণ তিনটা আমার সাদা, এখানে সবসময় 3 থাকবে কারণ তিনটা সাদা বল। আর C1 কেন? কারণ বলছে এখানে একটা সাদা, এখানে 1 আছে, তাহলে বাকি দুইটা অন্য রঙের না, বাকি বল আছে 13টা, 1 আর 2 যোগ করলে 3, 2 আর 1 যোগ করলে 3, 3 মাথায় রাখবে এটা বারবার 3ই হবে যোগ করলে, কারণ তুমি তিনটা বল পেয়েছো। আর নিচে 16C3 কেন? কারণ এখানে পুনঃস্থাপন করা বা ছাড়া কিছু বল না থাকলে নিচে ডাটার কোনো চেঞ্জ হয় না। এই আচ্ছা, আমরা এখন শেষ অঙ্কটা করি। আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি হলেও ধারণা করতে পারছো। লাস্টে একটা প্রশ্ন ছিল যে উত্তোলনের ক্রমানুসারে আমরা তোমার হচ্ছে ওই সাদা, লাল, সাদা ও নীল বল নির্ণয় করবো, তাই না? তা আমরা ধরে নিতে হবে এখানে যে উত্তোলনের ক্রমানুসারে বলছে না, এটা আমরা ধরে নিব যে এটা পুনঃস্থাপন ছাড়া সে উঠাইছে, মানে যেটা নিছে সেটা সে আর ফেরত দেয়। এক্ষেত্রে যেটা হবে এটা ধরে নিতে হবে যে ঘ ধরে নেওয়া হলো পুনঃস্থাপন ছাড়া উত্তোলনের ক্রমানুসারে তারা বল উত্তোলন করেছে, উত্তোলনের ক্রমানুসারে বল নিয়েছে। এক্ষেত্রে যেটা হবে উত্তোলনের ক্রমানুসারে মানে পুনঃস্থাপন ছাড়া, তার মানে কি নিচের বলেও সবগুলোই পরিবর্তন করবে। দেখো আমাদের বল ছিল 16C1 ইন্টু 15C1 ইন্টু 14C1 এবং উপরেরটা খেয়াল করো, উপরে যেহেতু এখানে 3 কালারের 3টা বল আছে, তার মানে 4C1 ইন্টু তোমার হচ্ছে লালের পরে বলছে কি, লালের পরে বলছে মনে সাদা না,
সাদা হলে 3C1 ইন্টু তোমার হচ্ছে 9C1, যা আসবে তা হচ্ছে আমাদের উত্তর। একবার দেখে নাও, প্রশ্ন বলছে হচ্ছে উত্তোলনের ক্রমানুসারে লাল, সাদা এবং নীল হওয়ার সম্ভাবনা কতটুকু। আমরা যেহেতু ধরে নিয়েছি পুনঃস্থাপন ছাড়া, তার মানে নিচের বলগুলো দেখছো তোমরা কমে গেছে না। উপরে কেন, উপরে কি করছি দেখো, যেহেতু এখানে এক কালারের বল না 3 কালারের বল আছে, প্রত্যেকটা বল যদি একটা করে হয়, লাল একটা, তোমার সাদা একটা, নীল একটা, এই জন্য আমরা এখানে এটা এভাবে করতে হবে। মনোযোগ দিয়ে দেখো, বললাম তো অনেক ধরনের অঙ্ক আছে, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি অঙ্ক ধরতে পারবা। মনোযোগ দিয়ে দেখো, আজকে আর একটা অঙ্ক করবো, তারপরে আজকের ক্লাসটা আমি সমাপ্ত করবো। দেখে নাও মনোযোগ দিয়ে। আমার মনে হয় বিষয়টা তোমরা মোটামুটি হলেও পরিষ্কার। আমি বুঝলাম, আমার হাতের লেখা যদি একটু বাজে, সেটা আসলে কিছু করার নাই, এটা আসলে তোমাদেরকে একটু মেনে নিতেই হবে। আমি দুঃখিত হাতের লেখা বাজে হওয়ার কারণে। আচ্ছা, এখন আমরা আজকের দিনের শেষ অঙ্কটি করব, তোমরা মনোযোগ দিয়ে দেখবে। এখন আমি যে অঙ্কটা করবো সেটা হচ্ছে পুনঃস্থাপন ছাড়ার একটা অঙ্ক কিভাবে পরীক্ষাতে আসে। একটি বাক্সে, খুব মনোযোগ দিয়ে দেখবে, একটি বাক্সে তোমার নীল বল 5টা, নীল বল 5টি ও সবুজ বল 60টি ও হলুদ বল 8টি আছে। মনোযোগ দিয়ে দেখো, বাক্স হতে দুইটি বল ক পুনঃস্থাপন ছাড়া খ পুনঃস্থাপন সহকারে নেওয়া হলে বল দুইটি সবুজ বা হলুদ হওয়ার সম্ভাবনা কতটুকু। মনোযোগ দিয়ে প্রশ্নটা 1 মিনিট দেখো। একটা বাক্সে নীল বল 5টা, সবুজ বল 60টি ও হলুদ বল 8টি আছে। বাক্স হতে দুটি বল পুনঃস্থাপন ছাড়া খ পুনঃস্থাপন সহকারে না হলে বল দুটি সবুজ বা হলুদ হওয়ার সম্ভাবনা কতটুকু। আজকে দিনের এটাই শেষ অঙ্ক, মনোযোগ দিয়ে দেখো। এখন আমরা কিভাবে করব দেখো। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ক। আচ্ছা, পাত্রে মোট বল আছে কয়টা? 5, 7, 12 আর 8 20। তা আমরা এটা বেশি করলাম না, 20C বল দুইভাবে নিছো, তাহলে 20C2 নামটাকে বের করে রাখি। 20 শিফট C2 190 মাথা রেখো, নিচে সবসময় 190 আসবে। আচ্ছা, 20C2 190। ওকে, তাহলে প্রথমে আমরা লিখছি পুনঃস্থাপন ছাড়া। চাইলে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে বাক্স হতে দুইটি বল পুনঃস্থাপন ছাড়া বা পুনঃস্থাপন ব্যতি রেখে নেওয়া হলে বল দুটি সবুজ বা হলুদ হওয়ার সম্ভাবনা। খুবই সহজ, ঘাবড়ানোর কিছু নাই। ইকুয়াল টু পি বলদ্বয় সবুজ যোগ পি বলদ্বয় তোমার হচ্ছে হলুদ। এই এবার কিছুই না, এটা আগে বোঝো, যেহেতু বলদ্বয় সবুজ আবার একই রঙের বলছে, হয় দুইটা বল সবুজ বা দুইটা বল হলুদ হইতে হবে। এখন আমরা যেটা করব দেখো, একটু মুছি, নাহলে হবে না, মুছতেই হবে। দেখো কি একদম সিম্পল, দেখো সমান সমান বল টোটালি আছে কয়টা? 20টা না? 20C1 × 19C1, যেহেতু তোমার হচ্ছে পুনঃস্থাপন ছাড়া, যেটা নিচে সেটা রাখো নেই।
উপরে দেখো, ধরো দুইটা বল হচ্ছে সবুজ, সবুজ বল কয়টা আছে? 7টা না? তাহলে ফার্স্টে 7C1 ইন্টু পরে একটা বল কমে যাবে 6C1, যেহেতু দুইটা সবুজ, প্লাস একইভাবে নিচে একই 20C1 ইন্টু 19C1। তো দেখো এখানে তোমার হচ্ছে আমার সবুজ এবং হলুদ, হলুদ বল কয়টা আছে? হলুদ বল ছিল হচ্ছে 8টা, তাহলে 8C1 একটা কমে যাবে 7C1, যা আসবে তাই হচ্ছে আমার উত্তর। এই হচ্ছে আমার পুনঃস্থাপন ছাড়া উত্তর আমি কিভাবে বের করলাম। দেখো নিচে বল কমে গেছে না একটা একটা করে? কেন কমছে? কারণ যেটা নিচে সেটা তুমি রাখো নাই। উপরেও দেখো, প্রথমে যেটা নিচে সেটা রাখো নাই, পরে একটা কমে গেছে, প্রথমে যেটা নিচে ওটা পরে একটা কমে গেছে। এই ইটস সিম্পল। এখন একই জিনিস যদি আমরা করি তোমার হচ্ছে পুনঃস্থাপন সহকারে, আমি আর বাড়তি আর কিছু লিখবো না, আমি সরাসরি তোমার হচ্ছে অঙ্কটা করে ফেলি।